শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার রায়ের তারিখ জানা যাবে 13 নভেম্বর। চিফ প্রসিকিউটর অপরাধের প্রমাণ ক্রিস্টাল ক্লিয়ার বললেও নাকচ করছে আসামি পক্ষ। কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন। লর্ডশিপদের কাছে আমার নিবেদন, আমিও চাই ন্যায় বিচার। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। ইভিএম ও পলাতকদের প্রার্থিতা বাতিলের আরপিওর সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন। বিতর্কিতদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার দাবি বিএনপির। কিছু দল এখনো নির্বাচন পেছানোর চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার সাংবিধানিক আদেশ জারির অধিকার নেই, মন্তব্য সালাউদ্দিনের। 47 থেকে 25 পর্যন্ত সকল ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির। বললেন, ক্ষমতায় গেলে নির্বিঘ্ন থাকবে সংখ্যালঘুদের অধিকার। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারির চূড়ান্ত প্রস্তাব দিতে যাচ্ছে ঐক্যমত কমিশন। নির্বাচিত সংসদকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অভিযোগ গঠনের 106 দিনের মধ্যে শেষ হলো মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার কাজ। রায় ঘোষণা কবে জানা যাবে 13 নভেম্বর। বিচার কাজের শেষ দিনে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল বলেন, গণহত্যায় জড়িত আসামিদের বিচার না হলে জুলাই শহীদ ও আহতদের সাথে অবিচার করা হবে। আর চিফ প্রসিকিউটর বলেন, পলাতক শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, সন্দেহাতীতভাবে প্রমাণ হয়নি অভিযোগ, তাই শেখ হাসিনা খালাস পাবেন আশাবাদী তিনি। ট্রাইব্যুনাল বলেছেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার পাবে দুপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী গুলি করছে, মরছে মানুষ, হামলা চালাচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন চিত্র ছিল 24 জুলাই আগস্টে। সম্মিলিত এ নৃশংসতায় প্রাণ যায় 1400 মানুষের। 5 আগস্টের পর জুলাই গণহত্যার বিচার শুরুর প্রক্রিয়া শুরু হয়। 10 জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই মামলায় নতুন মোড়। রাজসাক্ষী হন জুলাই গণহত্যার প্রধান 3 আসামির একজন, সাবেক আইজিপি চৌধুরী মামুন। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আগস্টে আহত শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ 54 জন সাক্ষী। এছাড়া ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জুলাই অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তার নিজের জনগণকে সাক্ষীরা বর্ণনা করেন জুলাই নৃশংসতা, প্রেক্ষাপট ও আসামিদের ভূমিকা। জুলাই আন্দোলন দমাতে লেথাল ওয়েপন ব্যবহার সহ হত্যার নির্দেশের ফরেনসিক করা নানা কল রেকর্ডিং ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। অবশেষে বিচার শুরুর আদেশের 106 দিন পর শেষ হল মামলার কার্যক্রম। শেষ দিনে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই গণহত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হলে তা হবে ইতিহাসের মাইলফলক। হত্যায় শেখ হাসিনার সুপিরিয়র কমান্ডের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তুলে ধরেন তিনি। বলেন, এই গণহত্যার বিচার না হলে জুলাই শহীদ আর আহতদের প্রতি অবিচার করা হবে। We have proved the commission of offense committed by the accused beyond all reasonable doubt. যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে তারা পালিয়ে গেছেন, প্রমাণ হচ্ছে তারা পালিয়ে যেয়ে এখানে শান্ত হননি। এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন। ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা করে ভীরু কাপুরুষ হয়ে রয়ে যাবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই আসামিদের যদি শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা খুঁড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। We can assure all of you that justice will be done at any cost. Much obliged. Justice will be done for both sides.
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, পলাতক শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন। বলেন, তার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন। কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন, তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না। রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সে পাতা ফাঁদে পা দেয়নি, বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পা দেয়নি। সামনের কোন শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযজ্ঞ চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে, আজকের এই বিচার তার জন্য একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে, প্রতিষেধক হিসেবে কাজ করবে। শেখ হাসিনা সহ 3 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তার যুক্তি খণ্ডনে বলেন, শেখ হাসিনা পালাননি, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। প্রসিকিউশন অপরাধ প্রমাণ করতে পারেনি বলেও ট্রাইব্যুনালে উল্লেখ করেন তিনি। উনি যেতে চাননি, উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। টানা 15 বছর ক্ষমতার শীর্ষে থাকা দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা ও অপর আসামিদের বিরুদ্ধে কবে রায় হবে জানা যাবে আগামী 13 নভেম্বর। 2024-এর জুলাই আগস্টের যে নৃশংসতা, তার বিচারের অপেক্ষায় ছিল পুরো দেশ। অবশেষে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর 106 দিনের মাথায় শেষ হলো এই মামলার বিচার কাজ। এখন অপেক্ষা রায়ের। তবে প্রশ্ন দেখা দিয়েছে, রায়ে যদি আসামিরা দণ্ডপ্রাপ্ত হন, তাহলে তাদের সাজা কার্যকর হবে কিভাবে? প্রসিকিউশন অবশ্য আগেই জানিয়েছিল, যেহেতু আসামিরা এখন পলাতক আছেন, তারা যখনই ফিরবেন বা আইনের আওতায় আসবেন, তখন থেকেই শুরু হবে তাদের সাজা কার্যকর প্রক্রিয়া। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী হতে পারবেন না পলাতক আসামিরা। সেই সাথে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের আয় ব্যয়ের হিসাব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। বিলুপ্ত হয়েছে ইভিএম, আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনীকে সন্নিবেশের বিধান। এছাড়া আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে শ্রম আইন অ্যামেন্ডমেন্টের। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে। আর দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও সংশোধন আইনে কি যুক্ত হচ্ছে তা তুলে ধরেন আইন উপদেষ্টা। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সমস্ত কিছুর বিবরণ দিতে হবে। ভোট গণনার সময় কেন্দ্রে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিতের বিধানও করা হয়েছে আরপিও সংশোধন আইনে। নো ভোটের একটা বিধান করা হয়েছে। যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে, আপনাদের 2014 সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে, 153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাধারণ নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটা বিধান করা হয়েছে। শ্রম অ্যামেন্ডমেন্ট সংশোধনী আইনে শ্রমিকদের জন্য কি কি সুবিধা থাকছে সেসব বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে। গৃহ পরিচারক যারা আছেন, নাবিক যারা আছেন, তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবে। ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে। যারা নারী শ্রমিক আছেন, ওনাদের মধ্যে যারা প্রস্তুতি থাকবেন তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে সেবা সহজীকরণ সহ বেশ কিছু অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। একই সাথে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে দুদক অর্ডিন্যান্সে। এতে কমিশনের সকল অফিসে স্পেশাল কোর্ট বসানোর বিধান রাখা হয়েছে। বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে, সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। আর ওখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়।
তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তাকে ভোটে দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে বিএনপি। সিইসির সাথে বৈঠক শেষে দলীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোটের প্রশ্নে একমত ইসি এবং বিএনপি। পরে বিকেলে সিইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বলেন, আগামী নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে মঈন খান জানান, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। পূর্বে দায়িত্ব পালনকারী ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। জোট নিয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ইসিকে নিরপেক্ষ নির্বাচন করতে অনুরোধ জানানো হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা, সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে। কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয়। এটা নির্বাচনে প্রাক নির্বাচনী সমঝোতা হয়, কোয়ালিশন হয়। আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে। পরে বিকেলে সিইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ নির্বাচন অনুষ্ঠিত করতে চলেছে। এর মাধ্যমে গণতান্ত্রিক জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে তারা। বাংলাদেশ আগামী বছর সর্ববৃহৎ নির্বাচন আয়োজন করবে। 127 মিলিয়নেরও বেশি ভোটার নিজের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাবে এই নির্বাচনে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া ও পৃথিবীর গণতান্ত্রিক দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ। ইসিকে অপরিমেয় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে মন্তব্য করে কমিশনকে শুভকামনা জানান এই বিদেশি কূটনীতিক। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার নেই প্রধান উপদেষ্টার, এমন মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র চললে তা ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ তৈরি করবে না। এ সময় একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। অপর এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। 24 তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউট্যাপ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় দেশের শিক্ষার মান ও গবেষণার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন বক্তারা। সেই আলোচনায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও। উঠে আসে বুধবার প্রধান উপদেষ্টার সাথে জামায়াত এনসিপি নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গ। সমালোচনা করেন জুলাই সনদ ঘিরে আইন বহির্ভূত দাবি নিয়ে। কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন। সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না। রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের পক্ষে জনরায় নিতে বরাবরই দাবি জানিয়ে আসছিল বিএনপি। সেই প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমদ বলেন, গণভোটের প্রস্তাব বিএনপিরই ছিল। আর্টিকেল 7 এর সাবসেকশন 2 হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব। দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষরও করেছে। তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে। যেই দুটি রাজনৈতিক দলের কথা বলছি আমি নাম নেব না, একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার।
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ১৬ পরিবারের মাঝে পূর্ব ঘোষণা অনুযায়ী ১ লাখ টাকা হস্তান্তর করেছে বিএনপি। পল্লবীতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচিত সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অনুকরণী হওয়ার কথা থাকলেও তা উবে গেছে। মানুষকে সুস্থভাবে বাঁচা এবং মানুষকে নিরাপদ করা সব দিক থেকে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত জামায়াত ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন, ভারতের সাথে সম্পর্ক, সংখ্যালঘু ইস্যু এবং সেনা কর্মকর্তাদের বিচার নিয়েও মন্তব্য করেন জামায়াতের আমির। নিউ ইয়র্কে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় মতবিনিময় সভার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশটি সফর করার আগ্রহ তৈরি হয়েছিল। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এই ইস্যুতে জবাব দেওয়ার এক পর্যায়ে ডাক্তার শফিক বলেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ থেকে এ পর্যন্ত যদি জামাতের কাছ থেকে কেউ কষ্ট পেয়ে থাকেন তবে সবার কাছে বিনা শর্তে ক্ষমা প্রার্থী তিনি। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির। এছাড়া রোজার আগেই নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা সিরিয়াসলি চাই যে নির্বাচনটা রমজানের আগেই হোক, এবং এটা আমার মুখ দিয়ে প্রথমে বের হয়েছে। আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে দেশটাকে আফগান হবে নাকি ইরান হবে নাকি ইন্দোনেশিয়া হবে না লেবানন হবে না পাকিস্তান হবে, সো আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, যাতে এখানে দল ধর্মের ব্যবধানের কারণে জাতি আর বিভক্ত না হয়। এ সময় সেনাবাহিনীর বিচারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সব অপরাধীকেই আইনের আওতায় আনা উচিত। যে সেনাবাহিনীর কতিপয় অফিসার যারা গ্রেফতার হয়েছেন এবং কিছু দেশ ছেড়ে তারা চলেও গেছেন, এখন তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি? শুধু তাদের ব্যাপারে না, যারা যে কোনো ধরনের ক্রাইম কমিট করবে সকল পারপিট্রেটর তাদের বিচারটা স্বচ্ছ হোক, ন্যায়সম্মত হোক। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত। যে মানুষ নিজে তার জায়গা শিফট করতে পারে কিন্তু প্রতিবেশী বদলাইতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই, সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা আমাদের পাওনা রেসপেক্ট চাই। এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে। এর পাশাপাশি বিএনপির সাথে সম্পর্ক ইস্যুতেও জামায়াতের অবস্থান স্পষ্ট করেন দলটির আমির। বইটা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করার চূড়ান্ত প্রস্তাব সরকারকে দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর অধীনে গণভোট নিয়ে অধ্যাদেশ করা হবে। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তবে সংবিধান বিশেষজ্ঞরা সংবিধান আদেশ ও নির্বাচনের আগে গণভোট করা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলছেন, যেই প্রক্রিয়াতে জুলাই সনদ বাস্তবায়ন করা হোক, প্রাধান্য দিতে হবে নির্বাচিত সংসদকে, না হলে ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে সংবিধান সংস্কারের উদ্যোগ। আলমগীর স্বপনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে প্রণয়ন করা হচ্ছে জুলাই সনদ। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকায় দেখা দিয়েছে জটিলতা। জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, সাংবিধানিক মর্যাদা দিতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান আদেশ জারির প্রস্তাব করতে যাচ্ছে। এর অধীনে গণভোট অধ্যাদেশ করা হবে, যার ভিত্তিতে হবে গণভোট। সংস্কার বাস্তবায়নের জন্য আগামী সংসদের দ্বৈত ভূমিকা পালনের প্রস্তাবও থাকছে কমিশনের সুপারিশে। তবে সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি নিয়ে প্রশ্ন আছে সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিকের। জেনারেল ইয়াহিয়া খান 30শে মার্চ 1970 সালে একটা সাংবিধানিক আদেশ দিয়েছিল। ওখানে দুইটা কথা বলা হয়েছে, যে পাকিস্তানে তখন সংবিধান নাই, অতএব সংবিধান প্রণয়নের জন্য একটা ওই নির্বাচন হবে, যেটা 1970-এর ডিসেম্বরের নির্বাচন।
গণপরিষদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা, এবং ইয়াহিয়া খান ওখানে 8টা না 9টা পয়েন্ট বলে দিয়েছিল। 2025 সালে এসে ইয়াহিয়া খানকে আমরা রোল মডেল ধরছি। এত অগণতান্ত্রিক চিন্তা আমাদের মাথায় কেমন করে আসে? জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে অধ্যাদেশ জারি ও গণভোট আয়োজন নিয়েও প্রশ্ন আছে সংবিধান ও উন্নয়ন বিশেষজ্ঞদের। যে কোনো ব্যাপারে গণভোট হতে পারে, কি ব্যাপারে গণভোট হবে সেটা গণভোট আইনে লেখা থাকবে, কিন্তু গণভোটটা একটা জিনিস পাশ করার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হলো সংসদ। তাহলে আমাদের গণভোটের কোনো এখন আইন নাই, তাহলে গণভোট অধ্যাদেশ করতে হবে। অধ্যাদেশ কিন্তু নির্দিষ্ট সময়ের আইন, এটা সংসদ অধিবেশন শুরু হওয়ার 30 দিনের মধ্যে আপনা আপনি বিলুপ্ত হয়ে যাবে। তো যেই আইন বিলুপ্ত হয়ে যায় সেই আইনের অধীনে গৃহীত কার্যকলাপের ভবিষ্যৎ কী হবে, এটাও একটা আইনে খুব জটিল প্রশ্ন। জামাত আর এনসিপি চাচ্ছে ইসের আগে, নির্বাচনের আগে, বিএনপি চাচ্ছে হচ্ছে নির্বাচনের দিনে। আমি ঠিক নিশ্চিত না যে এই জিনিসটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর খুব একটা বাড়াবাড়ি করার দরকার আছে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে নির্বাচনের দিনও যদি আপনি করেন, আমি এটাতে খুব বড় কোনো সমস্যা দেখি না, বরং আগে করাতে আমি একটা সমস্যা দেখি। সমস্যাটা হচ্ছে যে ধরেন আপনি করবেন কবে, নভেম্বরে, অক্টোবর তো প্রায় শেষ। তো এখন আপনার কি এটা করার মতো যথেষ্ট পরিমাণ ক্ষমতা বা সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা, সময় আছে কিনা, অর্থ আছে কিনা? অধ্যাপক শাহান বলছেন, তড়িঘড়ি করে গণভোট দিলে জনগণের না বুঝে ভোট দেওয়ার ঝুঁকি থাকবে। মানুষজনকে তো জুলাই চার্টারটা বুঝাইতে হবে। সো আপনাকে এই উচ্চ কক্ষ, বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশন, কনস্টিটিউশনাল বডি, এই সব কিছু, এটা কি আপনি 1 মাসের মধ্যে বুঝাতে পারবেন? এটা কি সম্ভব? মানুষজন যদি পার্টিজান লাইনে যে ঠিক আছে এত কিছু বোঝার দরকার নেই, আমি বিএনপি সাপোর্ট করি, আমার নেতা বলতেছে এটাকে রিজেক্ট করতে হবে, সো আমি না ভোট দিয়ে আসলাম, এবং জামাতের লোকজন বলতেছে আমি বুঝি না, যে আমার নেতা বলতেছে এটাতে হ্যাঁ ভোট দিতে হবে, আমি হ্যাঁ ভোট দিয়ে আসলাম, তাহলে আলটিমেটলি তো হচ্ছে গিয়ে পুরো জিনিসটাই রিজেক্টেড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এই ধরনের একটা রিস্ক আপনি কেন নেবেন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব অনেকটা চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐকমত্য কমিশন, যে কোনো সময় সরকারকে দেয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম বদলে রাখা হলো জাতীয় ছাত্র শক্তি। সন্ধ্যায় শাহবাগে এক সমন্বয় সভায় এই পরিবর্তনের জানান দেয়া হয়। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ছাড় দেবে না তার দল। সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় পর্যায়ে সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলোর বাধায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। জুলাই ঘোষণাপত্র নিয়েও দেশের মানুষ সন্তুষ্ট হয়নি। একটি রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী সেটা করা হয়েছে বলে অভিযোগ হাসনাতের। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, অল্প সময়ের মধ্যেই সারা দেশের জেলা ও মহানগরে এনসিপির আহ্বায়ক কমিটি দেয়া শুরু হবে। রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি। জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার হলে পরেই জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করতে পারে। ছাত্র জনতার আন্দোলনে মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আদালতে তোলার সময় হট্টগোল হয়েছে। আসামিকে লক্ষ্য করে ডিম ছোড়ায় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সেখান থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে তোলা হলে বিচারক আসামির 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আন্দোলনে হামলার ঘটনায় অস্ত্র হাতে সাজ্জাতের একাধিক ভিডিও ভাইরাল হয়। জুলাই আন্দোলনে মুন্সিগঞ্জে হত্যা মামলার অন্যতম আসামি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনকে আদালতে তোলার খবরে ভিড় জমায় উৎসুক জনতা। দুপুরে প্রিজন ভ্যান থেকে তাকে নামানো হলে আদালত চত্বরে দেখা দেয় উত্তেজনা। আসামিকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষুব্ধরা। মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে পরিস্থিতি। অ্যাকশনে যায় পুলিশ ও সেনা সদস্যরা। আদালত চত্বর থেকে সরিয়ে দেওয়া হয় বিশৃঙ্খলাকারীদের। পরে সাজ্জাদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আশিকুর রহমান 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার করার পরে 10 দিন রিমান্ড চেয়েছিল। আমরা 10 দিনের রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেছি, অডিও, ভিডিও এবং স্টিল ছবি বিজ্ঞ আদালতে দাখিল করেছি। সেই অনুযায়ী বিজ্ঞ আদালত তাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
ছাত্র জনতার আন্দোলনে শ্রমিক সজল মোল্লা হত্যার মামলায় বুধবার রাতে ঢাকার ডেমরা থেকে সাজ্জাদকে গ্রেফতার করে ডিবি টিম। পরে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরিপূর্ণ বিশ্বাস আছে তারা যে 10 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে, সেই 10 দিনের মধ্যে আসামির থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো উঠে আসবে সে অনুযায়ী খুব দ্রুতই বিচার কার্য শেষ হবে। অভ্যুত্থানে মুন্সিগঞ্জে 3টি হত্যার ঘটনাতেই আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন। হামলার ঘটনায় অস্ত্র হাতে তার একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভয়াবহ দুর্ঘটনার 3 দিন পরও শাহজালাল বিমানবন্দরে পণ্য খালাসে হিমশিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন। দীর্ঘ সময়ে পণ্য হাতে না পেয়ে চরম ভোগান্তিতে ব্যবসায়ীরা। দ্রুত শৃঙ্খলা না ফিরলে ভয়াবহ পণ্য জটের আশঙ্কা করছেন তারা। বিমানবন্দরের 9 নম্বর গেটই এখন ব্যবসায়ীদের উদ্বেগ আর উৎকণ্ঠার জায়গা। আমদানি করা পণ্য খালাসের একমাত্র গেট। উড়োজাহাজ থেকে নামানোর পর সেই মালামাল খুঁজে বের করে দীর্ঘ পথ পেরিয়ে গেট পর্যন্ত আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই মনে করেন যে যেখানে মাল ডাম্পিং হয় ওখান থেকে মাল গুনে বেছে গাড়ি করতে করে এই 9 নম্বর গেট পর্যন্ত আসতে তো 2 কিলোমিটার দূরত্ব। একদিনের কাজ 2 দিন 3 দিন এরকম লাগবে। আর যদি ঝড় বৃষ্টি হয়, আবহাওয়া খারাপ হয়, তাহলে তো কোনো কথাই নেই। যদি মানে মালগুলি ওখানে যে হ্যাঙ্গারে থাকে যেখানে রাখে সিরিয়াল বাই সিরিয়াল রাখে এবং আমরা যদি ধরতে পারি তাহলে তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে। খুঁজে পাওয়া মালামাল দ্রুত খালাস করতে ব্যস্ত কার্গো ভিলেজের কর্মকর্তা কর্মচারীরা। আর বাইরে আসা যাওয়ার জন্য একমাত্র সড়ক। এর মধ্যেই মালামাল বুঝে দেওয়া এবং নেওয়াতেই হিমশিম খাচ্ছেন সবাই। ঘন্টার পর ঘন্টা আমাদেরকে ওয়েট করাইতেছে। কেন? সিভিল এভিয়েশন তো মাল খুঁজে দিবে না, বিমান মাল খুঁজে দেবে। বিমানের কিছু কার্গো হেল্পার আছে, লোডার আছে, ওরা মাল খুঁজে দেবে। ওরা বলছে ভাই আপনার প্লেট খুঁজে পাচ্ছি না, আপনার প্লেটটা কোথায়, আপনার প্লেটটা কত, কয়টা প্লেট। এমন হযবরল অবস্থার মধ্যেই বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা ঝটিকা সফরে আসলেন। পুড়ে যাওয়া কার্গো ভিলেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কথা বলেন কর্মকর্তাদের সাথে। কিন্তু গেটের বাইরে অপেক্ষায় থাকা ভুক্তভোগী ব্যবসায়ীদের সাথে কথা বললেন না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয় ঘটনার তদন্তের পাশাপাশি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেনসিক করা যায়, যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। স্বাভাবিক সময়ে 3 থেকে 4টি গেট ব্যবহার করে মালামাল খালাস করা হতো, সেখানে এখন মাত্র 1টি গেট। তাই বিমান কর্তৃপক্ষ বলছে তাদের দৈনিক সক্ষমতা 250 মেট্রিক টন খালাস করার। তবে প্রতিদিন জমা হচ্ছে 1000-এর বেশি মেট্রিক টন। তাই এই অবস্থা যদি দ্রুত সমাধান না হয় তাহলে শাহজালাল বিমানবন্দরের এই অস্থায়ী কার্গো ভিলেজের অবস্থা কী হবে সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, কার্গো ভিলেজ, ঢাকা। নিরাপদ সড়কের দাবিসহ 5 দাবিতে রাজধানীর ফার্ম গেটে প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করেছে স্কুল শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার ফার্মগেট এলাকায় ট্রাক চাপায় সিফাত নামের এক শিক্ষার্থী নিহত হন। এই ঘটনায় আজ আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দুপুর 12টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সিফাত হত্যার বিচার দাবি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ার প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায় অবস্থানরত শিক্ষার্থীরা। এছাড়াও ফুটপাত দখল মুক্তকরণ সহ 5 দফা দাবি জানান তারা। দুপুর 2টার পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 2 মিনিটের রাস্তা আমাদের 10 মিনিট লাগে। এখানে যে ফুটপাথটি সেটা অকাজে হয়ে পড়ে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কাজ চলতেছে। হলিক্রসের একটি গেট 2.5 বছর ধরে তারা নির্মাণ করতেছে। অবৈধভাবে গাড়ি পার্কিং, অতিরিক্ত অটোরিকশা যেগুলো মানে এমনভাবে চলে মানে পুরোই বাজে। আমরা দূরে ওই ঘটনাস্থল ওই রোগীর সামনে গেছি, যাই দেখি তার মাথা থেকে তার মগজ রাস্তার 5 হাত দূরে যে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে, সে ওইখানে স্পট ডেড হয়ে গেছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আবারও বলি এক যুবক। ভোরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক বাসিন্দা মারা গেছেন। পরিবারের দাবি জাহিদ মারামারির মধ্যে পড়ে গেলে তার উপর ককটেল চলে আসে। ক্যাম্পের বাসিন্দারা বলছেন মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায় ক্যাম্পের গডফাদারদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও ঝরল এক তরুণের প্রাণ। বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের 7 নম্বর গলিতে ককটেল বিস্ফোরণে মারা যান জাহিদ নামের এক বাসিন্দা।
পরিবারের দাবি, জাহিদ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না, বরং এলাকার এক পক্ষের হামলার শিকার হন তিনি। এই মোহাম্মদপুর থানা কেমন 30টা 40টা মামলা খায়া পুলা পান্ডা নিঃস্বাধীন জীবন নিয়ে ঘুরে, আপনারা বলেন এটা কেমন? এই পর্যন্ত 10-11টা মার্ডার হয়েছে। 2 দিন আগে সেনাবাহিনী পাইছে 4 নম্বর থেকে পারমনুদের এলাকা থেকে মাদক ককটেল পাইছে, অনেক কিছু পাইছে। ওদিকে কেন যায় না? এই এলাকা কি? স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে প্রায় চলে আধিপত্যের লড়াই। প্রতি রাতেই গুলি, ককটেল বিস্ফোরণের শব্দ, ঘটে হামলা পাল্টা হামলা। বাসিন্দারা বলছেন, মাদক কারবারের নিয়ন্ত্রণ নেয়া নিয়ে চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য। 3 ও 4 নম্বর গলির কিছু মাদক কারবারির নামও বলছেন তারা। ইরফান আছে, নেরা সামির আছে, চুয়াশিলিমের একটা বাহিনী আছে, মনুর একটা বাহিনী আছে, পিচ্চিরাজের একটা বাহিনী, মানে 4-5 বাহিনী ওরা মিলা আক্রমণ করতেছে। শুধু রাত্রে 2টার সময় আরম্ভ করছে, কমপক্ষে নাহলে 50-60 জন আইছে। আয়া মাইরা প্রত্যেকটা গালিতে ঘরে গালাগালি করতেছে, বাইরো বাইরো বাইরে হলে তো কোপায় দেয়, বম মারে, এইটা করে আমরা ঘুমাইতে পারতাছি না। পুলিশ বলছে, ক্যাম্পের অপরাধ চক্র দমনে চলছে নিয়মিত অভিযান। তবে মূল হোতাদের ধরা না গেলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমাদের মনে হয় আরও একটু কোয়ালিটেটিভ চিন্তা করতে হবে, আরও একটু ভালোভাবে চিন্তা করতে হবে। যারা গ্যাং লিডার, যারা এটার মানে নিয়ন্ত্রণ করে, যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে, তাদের গায়ে হাত পড়তে হবে। তাদের গায়ে হাত না পড়লে এটা কন্ট্রোল করা যাবে না। ডিএমপি বলছে, গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তবুও শান্ত হয়নি পরিস্থিতি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া 500 কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের 6 কর্মকর্তা সহ 12 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। গ্রাহকের 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করে দুদক। পরে দুদকের মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এদিকে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ 12 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। ঋণ বিতরণ নামে প্রায় 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তাদের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এবং যাদের নামে ঋণ নেওয়া হয়েছিল ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 12 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হতে একটি মামলা রুজুর অনুমোদন হয়েছে। এদিন 9.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলার অনুমোদন হয়েছে। এদিন দুদকের আবেদনে ঋণ জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের 39টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আর্টেমিস লিমিটেড সহ 8 ভুইফোর সংগঠনের নামে 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সুমনা শারমিন সহ 5 জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গাজা গণহত্যা ইসরায়েলের সহযোগী হিসেবে 60টিরও বেশি দেশকে চিহ্নিত করেছে জাতিসংঘ। ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংস্থাটির বিশেষ প্রতিনিধির প্রকাশিত প্রতিবেদনের নতুন একটি সংস্করণে উঠে এসেছে এই তথ্য। এতে 4 ক্যাটাগরিতে তেল আবিবের প্রতি প্রভাবশালী দেশগুলোর সমর্থনের তথ্য তুলে ধরা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ইউরোপীয়। মিশর সহ বিভিন্ন আরব দেশের নীরব সমর্থনের কথাও প্রকাশ পেয়েছে। গাজায় 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার বর্বরতায় বিভিন্নভাবে সহযোগীর ভূমিকায় রয়েছে 60টির বেশি দেশ। ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজের এক প্রতিবেদনে গাজায় গণহত্যাকে বিভিন্ন রাষ্ট্রের সম্মিলিত অপরাধ আখ্যা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ পশ্চিমা নেতা তোতা পাখির মতো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের দাবিকে সমর্থন করে গেছেন, যা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলিদের ভুক্তভোগী ও জিম্মি হিসেবে চিত্রিত করার বিপরীতে হামাস ও বেসামরিক ফিলিস্তিনিদের এক কাতারে ফেলে বৈধ টার্গেট হিসেবে উপস্থাপন করেছেন তারা।
ইসরায়েলি আগ্রাসনে দেশগুলোর সহযোগিতার ধরনকে 4 ক্যাটাগরিতে ভাগ করেছে জাতিসংঘ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2 বছরে 7 বার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তেল আবিবকে সবচেয়ে বেশি সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র। ইসরায়েলের নীরব সমর্থক হিসেবে আরব ও মুসলিম দেশগুলোরও সমালোচনা করেছেন ফ্রান্সিসকা আলবানিস। তার অভিযোগ, নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে আরবরা। লোহিত সাগরে হুতির হামলার জেরে অনেক আরব দেশ ইসরায়েলের জন্য স্থলপথে বাণিজ্য সহজ করেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রস্তাব উপেক্ষা করেই বিভিন্ন রাষ্ট্র ইসরায়েলের সাথে অস্ত্র বাণিজ্য অব্যাহত রেখেছে। গণহত্যার প্রমাণ পাওয়ার পরও যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালি তাদের সামরিক সহায়তা দিয়ে আসছে। ইসরায়েলে গোলাবারুদ সহ বিভিন্ন সমরাস্ত্র পাঠিয়েছে এমন দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, চীন, ভারত, ফ্রান্স সহ 26টি দেশ। এছাড়া তেল আবিবকে F-35 ফাইটার জেটের যন্ত্রাংশ সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করে এমন দেশের সংখ্যা অন্তত 40। গাজায় ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরেও ইসরায়েলকে সহায়তা করেছে বেশ কয়েকটি দেশ। রাফা সীমান্ত বন্ধ রেখে অবরোধে ভূমিকা রেখেছে মিশর। ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা UNRW এর কার্যক্রম বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল, তাতেও সমর্থন দিয়েছে অনেকে। প্রতিবেদনে আরও বলা হয়, গণহত্যার অভিযোগ সত্ত্বেও স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখে তেল আবিবের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে এমন দেশের সংখ্যাও অনেক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজার বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণে বাধ্যবাধকতা রয়েছে ইসরায়েলের। বুধবার নতুন এক নির্দেশনায় জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। 11 সদস্যের বিচারক প্যানেলে আরও বলেছেন, UNRW সহ জাতিসংঘের অন্যান্য সংস্থার ত্রাণ কার্যক্রম সমর্থনে বাধ্যবাধকতা রয়েছে ইসরায়েলের। ICJ-র বিচারকদের দাবি, ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর উল্লেখযোগ্য কর্মী হামাস সদস্য বলে অভিযোগ করলেও দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েল। জাতিসংঘের সর্বোচ্চ আদালতে এই নির্দেশনা মানতে অবশ্য বাধ্য নয় ইসরায়েল। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।